অ্যানিমেশন। আমাদের গল্পের শুরু এক প্রত্যন্ত গ্রামকে কেন্দ্র করে, যার নাম শান্তিপুর। তবে নামের সঙ্গে তার কোনো মিল নেই। শান্তিপুরের শান্ত প্রকৃতিকে গ্রাস করে আছে এক গভীর চাপা ভয়। আর সেই ভয়ের উৎস হল গ্রামের ঠিক মাঝখানে অবস্থিত পুরাতন শ্যাওলা ধরা এক ইঁদারা বা কুঁয়ো। বহু যুগ আগে এই কুঁয়োটি ছিল গ্রামের প্রাণ, কিন্তু এখন কেউ তার ধারে কাছেও যায় না। কুঁয়োর মুখটা একটা বিশাল পাথরের চাঁই দিয়ে ঢাকা, আর তার চারপাশে অযত্নে গজিয়ে ওঠা আগাছাড়া এক ভৌতিক পরিবেশ সৃষ্টি করে রেখেছে। গ্রামবাসীরা ফিসফিস করে বলে, এই কুঁয়োটি নাকি অতৃপ্ত আত্মাদের আস্তানা। গ্রামের প্রবীণরা বলেন, প্রায় ১০০ বছর আগে এক বর্ষার রাতে এই কুঁয়োয় ডুবে মারা গিয়েছিল এক যুবক, নাম রতন। তার সঙ্গে নাকি গ্রামের প্রভাবশালী জমিদারের কন্যার গোপন প্রণয় ছিল। জমিদার জানতে পেরে রতনকে কুঁয়োয় ফেলে দেয়। সেই থেকে শুরু। কেউ কেউ বলে, গভীর রাতে কুঁয়োর ভেতর থেকে নাকি জলের ছলাৎ ছলাৎ শব্দ শোনা যায়, যেন কেউ জল থেকে উঠে আসার চেষ্টা করছে। আবার অনেকে, বিশেষ করে যারা নেশা করে গভীর রাতে পথ হারায়, তারা নাকি দেখেছে কুঁয়োর পাড়ে একটি জল ভেজা আবছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো যেন জ্বলন্ত অঙ্গার। গ্রামের অলিখিত নিয়ম হল, সূর্য ডোবার পর কেউ কুঁয়োর দিকে পা বাড়াবে না। কিন্তু সব গল্পের মতো এই গল্পেও একজন কৌতূহলী চরিত্র ছিল। সে হল অবিনাশ, সদ্য শহরে পড়াশোনা শেষ করে গ্রামে ফেরা যুবক। আধুনিক মনস্ক, ভূত প্রেতে তার কোনো বিশ্বাস নেই। সে এই কুসংস্কার ভাঙতে বদ্ধপরিকর। একদিন গভীর রাতে যখন চারদিক একেবারে নিস্তব্ধ, কেবল ঝিঁঝি পোকার একটানা ডাক শোনা যাচ্ছে, অবিনাশ তার বন্ধুদের সঙ্গে বাজি ধরল। তাকে কুঁয়োর কাছে যেতে হবে, পাথর সরিয়ে কুঁয়োর ভেতরে টর্চের আলো ফেলে দেখতে হবে, এবং কুঁয়োর পাড়ে একটি লাল শালু কাপড় রেখে আসতে হবে। বন্ধুরা বারণ করল, কিন্তু অবিনাশ হাসতে হাসতে বলল, সবই তোমাদের মনের ভুল, আমি প্রমাণ করব এখানে কিছুই নেই। অবিনাশ টর্চ হাতে একা এগিয়ে গেল কুঁয়োর দিকে। তার বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে। কাছে যেতেই একটা ঠান্ডা বাতাসের ঝাপটা এসে তাকে আঘাত করল, যদিও আশেপাশে কোনো বাতাস ছিল না। সে শুনতে পেল গাছের পাতারা যেন ফিসফিস করে কথা বলছে। অবিনাশ সাহস করে বিশাল পাথরটা সামান্য ঠেলে সরালো। পাথরের ঘর্ষণে একটা তীক্ষ্ণ শব্দ হল, যা নিস্তব্ধতাকে আরও ভয়ানক করে তুলল। সে টর্চের আলো ফেলল কুয়োর গভীরে, অনেক গভীরে। জল দেখা গেল না, শুধু একটা কালো শূন্যতা। কিন্তু হঠাৎ টর্চের আলোয় সে দেখল কুয়োর ভেতরের শ্যাওলা ধরা দেওয়ালে যেন অসংখ্য হাত ও পায়ের ছাপ। মনে হচ্ছে কেউ ভেতরের দিকে নয়, বরং বাইরের দিকে ওঠার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। আর তার থেকেও ভয়ানক, একটা মুহূর্তের জন্য তার মনে হল সেই কালো শূন্যতা থেকে দুটো উজ্জ্বল লাল চোখ তাকে স্থিরভাবে দেখছে। অবিনাশের শরীর হিম হয়ে গেল। সে আর এক মুহূর্ত অপেক্ষা না করে শালু কাপড়টি কুয়োর পাড়ে ফেলে দ্রুত দৌড়ে ফিরে এলো। পরের দিন থেকে অবিনাশের সঙ্গে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। গভীর রাতে তার ঘরের দরজার বাইরে থেকে টপটপ করে জল পড়ার শব্দ শুনতে পেত। দরজা খুললে দেখত মেঝেতে জলের ছিটা এবং ভিজে পায়ের ছাপ, যা কুয়োর দিক থেকে এসেছে এবং আবার কুয়োর দিকেই গেছে। রাতে ঘুম ভেঙে যেত তার কানে আসা ফিসফিস শব্দে। কণ্ঠস্বরটি যেন জল ভরা, ভেজা এবং গভীর। কণ্ঠস্বরটি বলতো, ফেরত দাও, আমার জিনিস ফেরত দাও। একদিন দুপুরে অবিনাশ কুঁয়ো নিয়ে প্রবীণদের সঙ্গে কথা বলছিল। একজন প্রবীণ বললেন, রতন মারা যাওয়ার আগে জমিদারের কন্যার কাছ থেকে একটি রূপোর আংটি নিয়েছিল। সেই আংটি নিয়েই সে কুঁয়োয় পড়েছিল। তার আত্মা সেই আংটির জন্য শান্তি পাচ্ছে না। অবিনাশের সব ঘটনা মিলে যেতে লাগল।
সে মনে করার চেষ্টা করল আগের রাতে কুয়োর পাড়ে সে লাল শালু কাপড়ের সঙ্গে আর কিছু ফেলে এসেছে কিনা। সে নিশ্চিত ছিল সে আর কিছু ফেলেনি, কিন্তু হঠাৎ তার মনে পড়ল কুয়োর কাছে যাওয়ার সময় তার প্যান্টের পকেট থেকে তার দাদুর দেওয়া 1 টাকার একটা রূপোর মুদ্রা পড়ে গিয়েছিল। হয়তো সেটার কথাই আত্মা বলছে। অবিনাশের আর তর সইল না। এবার আর রাতে নয়, সে পূর্ণিমার রাতে কুয়োর কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল, যখন গ্রামে একটা উৎসব চলছিল এবং অধিকাংশ মানুষ অন্যদিকে ব্যস্ত ছিল। সে কুয়োর কাছে গেল। পাথরটা সরাতেই সেই ঠান্ডা বাতাস, সেই ফিসফিস। এবার ফিসফিস শব্দটা আরও জোরালো, যেন কুয়োর ভেতর থেকে উঠে আসছে, আমাকে নিয়ে যাও, আমাকে মুক্ত করো। অবিনাশ কাঁপতে কাঁপতে কুয়োর গভীরে আলো ফেলল। এবার আর শূন্যতা নয়, ভেসে আছে রতন। তার গা থেকে টপ টপ করে জল ঝরছে। তার চোখ দুটো স্থির, বিস্ফারিত, যেন শতবর্ষের কষ্ট নিয়ে তাকিয়ে আছে। রতন ভেজা হাতটা তার দিকে বাড়িয়ে বলল, আমার আংটিটা, আমার মুক্তি। অবিনাশ ভয়ে মূর্ছা যাওয়ার মতো হল, কিন্তু নিজেকে সামলে নিল। সে চিৎকার করে বলল, আমি কোনো আংটি নেইনি, আমার মুদ্রাটা পড়েছিল, তুমি শান্ত হও। সে তার দাদু দেওয়া সেই রূপোর মুদ্রাটা কুয়োর গভীরে ছুঁড়ে ফেলল। মুদ্রাটা জলে পড়ার সঙ্গে সঙ্গেই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল। জলটা যেন রক্তের মতো লাল হয়ে গেল। রতনের আত্মা একটা তীক্ষ্ণ আর্তনাদ করল, যা পুরো গ্রামকে কাঁপিয়ে দিল। তারপর জলটা শান্ত হয়ে গেল এবং সেই আর্তনাদটা ধীরে ধীরে মিলিয়ে গেল যেন মাটির গভীরে। অবিনাশ দ্রুত পাথরটা কুয়োর উপর চাপা দিয়ে দৌড়ে পালিয়ে এলো। অবিনাশ সেই রাতে আর ঘুমাতে পারেনি। পরের দিন সকালে সে বন্ধুদের নিয়ে কুয়োর কাছে গেল। পাথরটা যেমন ছিল তেমনই আছে। তারা পাথর সরিয়ে ভেতরে তাকাল। জল এখন একেবারেই স্বচ্ছ, কোনো রক্তের দাগ নেই, কোনো আত্মার অস্তিত্ব নেই। কুয়োটা এখন নিস্তব্ধ, শান্ত। গ্রামবাসীরা ঘটনাটা শুনল। তারা মনে করল অবিনাশের রূপোর মুদ্রা হয়তো রতনের আত্মার মুক্তির কারণ হয়েছে, কারণ তা সেই সময়ের স্মৃতি বহন করত। শান্তিপুর গ্রাম আবার শান্ত হল। গ্রামের কুয়োটিও আর ভীতিকর থাকল না। কিন্তু 1 বছর পর অবিনাশের বিয়ে হল। বিয়ের রাতেই এক অদ্ভুত ঘটনা ঘটল। অবিনাশ তার স্ত্রীকে নিয়ে যখন ঘরে ফিরল, তখন তারা দেখল তাদের বিছানা এবং মেঝেতে জলের ছিটা এবং সেই একই ভেজা পায়ের ছাপ। অবিনাশের স্ত্রী ভয়ে চিৎকার করে উঠল। অবিনাশ তার চোখের দিকে স্থির তাকিয়ে কিছু একটা বুঝল। সে দেখল তার স্ত্রীর হাতে পড়া রূপোর আংটিটি কুয়োর ভেতরে পড়ে যাওয়া রতনের আংটির মতো হুবহু একরকম। তার দাদু যে একসময় জমিদারের বাড়িতে কাজ করতেন, সেই কথা মনে পড়তেই তার সারা শরীরে একটা হিমের স্রোত বয়ে গেল। সে বুঝতে পারল রতন মুক্ত হয়নি, কেবল তার শিকার বদলেছে। রূপোর মুদ্রাটা হয়তো রতনকে সাময়িক শান্ত করেছিল, কিন্তু তার আসল আকাঙ্ক্ষা, জমিদারের মেয়ের দেওয়া সেই ভালোবাসার প্রতীক, আংটিটি এখনও রয়ে গেছে। অবিনাশ তার দাদুকে চেপে ধরল। অনেক দ্বিধার পর দাদু স্বীকার করলেন, জমিদারের মেয়েকে বাঁচানোর জন্য এবং নিজের চাকরি বজায় রাখার জন্য তিনি রতনের মৃত্যুর পর সুযোগ বুঝে কুয়ো থেকে রতনের হাত ফসকে যাওয়া আংটিটি তুলে নেন এবং তার স্ত্রীকে উপহার দেন। আর দেরি করা ঠিক হবে না। অবিনাশ তার স্ত্রীকে বোঝাল যে এই আংটি তাদের জীবনকে অভিশাপ মুক্ত করবে না। গভীর রাতে সে স্ত্রীকে নিয়ে সেই অভিশাপগ্রস্ত কুয়োর কাছে গেল। এবার আর কৌতূহল নয়, চোখে ছিল দৃঢ় সংকল্প আর ভয়। তারা কুয়োর পাথর সরাতেই আগের মতোই তীব্র ঠান্ডা বাতাস তাদের আঘাত করল। জলের ভেতর থেকে ভেসে এলো সেই ভেজা কান্নার মতো ফিসফিসানি, কিন্তু এবার আরও করুণ, যেন একটি শিশু কাঁদছে, আমার শান্তি, আমার ভালোবাসা। অবিনাশ তার স্ত্রীর দিকে তাকাল। স্ত্রী চোখ বন্ধ করে মাথা নাড়ল। সে বুঝিয়ে দিল তার ভালোবাসার চেয়ে স্বামীর জীবন আর শান্তি অনেক বেশি দামি। অবিনাশ তার স্ত্রীর হাত থেকে রূপোর সেই পুরনো আংটিটি খুলে নিল। আংটিটি শীতল, যেন বহু বছর ধরে বরফে রাখা। অবিনাশ কাঁপা হাতে আংটিটি কুয়োর গভীরে জলের দিকে ছুঁড়ে ফেলল। আংটিটা জলে পড়তেই জলের ভেতর থেকে একটা ধবধবে সাদা আলো ঝলসে উঠল। সেই সাদা আলোর কেন্দ্রে এক মুহূর্তের জন্য দেখা গেল রতন ও জমিদারের কন্যার আবছা ছবি। দুজন দুজনকে জড়িয়ে হাসছে। তারপরেই সেই আলো নিভে গেল। জল শান্ত হল
এবং কুয়োর ভেতর থেকে একটা দীর্ঘ তৃপ্ত নিঃশ্বাস ফেলার শব্দ ভেসে এলো। অবিনাশ আর তার স্ত্রী কুয়োর মুখে পাথর চাপা দিল। তারা ফিরে যাওয়ার পথে বুঝতে পারল তাদের মন থেকে যেন বছরের পর বছর ধরে জমাট বাঁধা একটা ভারী মেঘ সরে গেছে। পরের দিন সকালে গ্রামবাসীরা দেখল কুয়োর চারপাশে বেড়ে ওঠা সব আগাছা যেন শুকিয়ে গেছে এবং কুয়োর পাথরটি একেবারে পরিষ্কার, যেন কেউ যত্ন করে ধুয়ে দিয়েছে। শান্তিপুর গ্রামের মানুষ অবশেষে তাদের অভিশাপ থেকে মুক্তি পেল। কুয়োটি আর ভয়ানক রইল না, সেটি এখন শুধু একটি প্রাচীন স্মৃতিমণ্ডপ, যেখানে একসময় প্রেম, বিশ্বাসঘাতকতা আর অতৃপ্ত আত্মার দীর্ঘশ্বাস মিশেছিল। অবিনাশ আর তার স্ত্রী সুখে শান্তিতে বসবাস করতে শুরু করল। তারা বুঝেছিল কিছু অতীতকে চিরতরে মুক্তি দিতে হয়, যাতে বর্তমান সুন্দর হতে পারে। তবে গ্রামবাসীরা এখনও বিশ্বাস করে বর্ষার রাতে যখন ঝমঝমিয়ে বৃষ্টি নামে, তখন কুয়োর ভেতর থেকে ভেসে আসা জলের ছলাৎ ছলাৎ শব্দটা আসলে কোনো শব্দ নয়, সেটা রতন আর তার ভালোবাসার মানুষটির শান্তিতে ঘুমিয়ে থাকার মৃদু দোলনের শব্দ।